তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। আমাদের যে ইন্টারনাল অ্যাফেয়ার্স, সেই ইন্টারনাল অ্যাফেয়ার্সেও এটা এক ধরনের হস্তক্ষেপ। এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে আর সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হওয়ার পরে সম্পর্কটাকে স্বাভাবিক করা তার পক্ষে একটা প্রতিবন্ধকতা দাঁড়ালো আর কি। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকাটা সকলের জন্য উপাদেয়। প্রথমে সীমান্তের জটিলতা, এখন এইরকম জটিলতা, এগুলো তো সরকারের কাজের পরিধিটাকে সীমাবদ্ধ করে দেয়। কারণ জনগণ যদি নেতিবাচক জায়গার দিকে যেতে থাকে তখন সরকারের জন্য একটা চাপ তৈরি হয়। নিশ্চয়ই এখনকার বিএনপি সরকারের জন্য তো এটা একটা নতুন জটিলতা তৈরি করবে। এটা হলো যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এটাকে কিভাবে রেসপন্ড করবে এবং ভারত রাষ্ট্র হিসেবে কিভাবে এটা দেখবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেই সম্পর্কের জায়গাটা থেকে দেখা। আর তৃতীয়ত হচ্ছে রাজনৈতিক প্রভাবটা কি, এই ঘটনাটা যে ঘটলো বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাবটা পড়বে। আমার দেশের যদি কোনো দণ্ডপ্রাপ্ত আসামি, বিশেষ করে রাজনৈতিক আসামি হয়, তাকে অন্য যে কোনো দেশে যদি এরকম সুযোগ দেওয়া হয় সেটা আসলে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে এটা দেখা যায়। ফলে এটা সার্বভৌমত্বের প্রতি এক ধরনের চাপ, সেটা আমরা এটা দেখতেই পারি। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্কের জায়গা, এটা যেমন আমরা আশা করছিলাম যে খুব দ্রুত কিছু উন্নতি হবে, এই সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে মূল জায়গাটা হচ্ছে আমাদের ট্রাস্টের ঘাটতি, অর্থাৎ সেই পরস্পরের প্রতি আস্থার যে ঘাটতি। তো সেই আস্থাটা ক্রমশ মনে হচ্ছিল যে একটু উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু এই ঘটনাটা আসলে সেই আস্থাটা যেটা তৈরি হচ্ছিল নতুন করে সেখানে আবার একটা বড় রকমের চির তৈরি করবে। যে সম্পর্কটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা খুব দ্রুত উন্নয়ন করা দরকার, সেটা দুই দেশের জনগণের জন্যই দরকার, সেই জনগণের স্বার্থটা কিন্তু আসলে এই ধরনের উদ্যোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হলো। তৃতীয়ত যদি বলি রাজনৈতিক জায়গাটা, যে বাংলাদেশের জন্য চাপ হলো যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং এই দেশের মানুষের সাথে যিনি রীতিমতন অত্যাচার নিপীড়ন করেছেন এবং সেই রকম একজন রাজনৈতিক নেতা তিনি যখন বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছেন তখন কিন্তু এখানে তার বিরুদ্ধে যে মনোভাব সেটা কিন্তু নতুন করে চাঙা হচ্ছে। সাথে সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করার একটা ইনস্ট্রুমেন্ট হিসেবেও কিন্তু তারা ব্যবহার করছে। এটা সরকার না চাইলে এটা হতে পারতো না। দেন তিনি এখনো বাংলাদেশের নাগরিক, তিনি যে কোনো সময় ফেরত আসতে চাইতে পারেন, এটা তার অধিকার। কিন্তু ফেরত আসলে তিনি যেহেতু একজন অপরাধী, দণ্ডপ্রাপ্ত আসামি, ফলে আইন এখানে স্বাভাবিকভাবে চলবে এবং এটা উনি জানেন। তো এই জানার ক্ষেত্রেও উনি, আমি জানি না উনি শেষ পর্যন্ত আসবেন কিনা, কিন্তু আসলে তার দেশে যে বিপুল সংখ্যক কর্মী বাহিনী রয়েছে, একটা দল রয়েছে যাদের জন্য উনি আসলে কিছু করেননি, তাদেরকে পিছনে ফেলে উনি এবং ওনার পরিবারের সব সদস্যরা পালিয়ে গেছেন। তো তাদের মনোবলটাকে চাঙ্গা রাখার জন্য সংগঠনের ভেতরে এক ধরনের একটা নতুন উত্তেজনা, নতুন সাড়া, এটা কন্টিনিউ করার জন্য এটা তার দেখেন এখানে সরকার তথা সরকারের নেতৃত্বের যে দায় আছে জুলাইয়ে, এটা আমরা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক যে তদন্ত তার রিপোর্টে দেখি। ফলে এখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এখন আমি অপরাধ করেছি এবং আরেকজনের অপরাধ দিয়ে তো আমার অপরাধ কমে না। ফলে আপনি যদি বাংলাদেশের মানুষের প্রতি অনুগত হন, যদি আইনের প্রতি অনুগত হন, তাহলে অবশ্যই এটাকে অপরাধ হিসেবে স্বীকার করতে হবে, কারণ তদন্তগুলো রয়েছে। ফলে আরেকজনকে দায় স্বীকার করলো অথবা করলো না, দায় মুক্তি পেলো অথবা পেলো না, তার দ্বারা আপনার অপরাধের তো কোনো কমতি হচ্ছে না। ফলে এইটা আসলে আওয়ামী লীগের এই যে অনুশোচনাহীন একটা অবস্থা, দুর্ভাগ্যজনকভাবে যেটা সকল তদন্ত দিয়ে প্রমাণিত হয়েছে, সেই রকম একটা অবস্থানকে অস্বীকার করার একটা রাজনৈতিক চেষ্টা, মানে এটা কোনো যুক্তি হতে পারে না যে অন্যরা দায় মুক্তি পেয়েছে ফলে আমি অনুশোচনা করবো না। আপনি খেয়াল করেন এখানে কিন্তু দায়টা স্বীকার হয়ে